সাল ২০০১ সালের ১৮ই এপ্রিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও আলোচিত সীমান্ত যুদ্ধ সংঘটিত হয়েছিল ভারত সীমান্তের বড়াইবাড়ি এলাকায়। প্রায় ৪ শতাধিক বিএসএফ সৈনিক বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করার জন্য সশস্ত্র অবস্থায় বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে, কিন্তু তাদের প্রতিহত করার জন্য তখন সেই ক্যাম্পে মাত্র ৮ জন বিডিআর সদস্য উপস্থিত ছিলেন। ৮ জন বনাম ৪০০। সংখ্যার বিচারে যেখানে তাদের জয়ের সম্ভাবনা ছিল শূন্যের কাছাকাছি, সেখানেই তারা লিখেছিলেন এক অনন্য ইতিহাস। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ভারত সীমান্ত প্রায় ৬,০০০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে বহু বিতর্কিত এলাকা, যার অধিকার নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল উত্তেজনা। এর মধ্যে সিলেট জেলার চৌকিগঞ্জ থানার অন্তর্গত গ্রাম পাদুয়া বাংলাদেশের ভূখণ্ড হলেও দীর্ঘদিন ধরে বিএসএফ এলাকাটি দখলে রেখেছিল। তারা সেখানে অবস্থান নিয়ে বাংলাদেশিদের ওপর দমনমূলক আচরণ করছিল। গ্রামবাসীদের চলাচল সীমিত করে দেওয়া হয়েছিল। নিজেদের জমিতে যেতে পারতেন না তারা। ঘরবাড়ি থেকে বেরোলেই বিএসএফের হয়রানি। শুধু শারীরিক নিপীড়নই নয়, মানসিকভাবে তাদের ছোট করার চেষ্টা করা হতো প্রতিনিয়ত। ২০০১ সালের ১৫ই এপ্রিল দীর্ঘ আলোচনার পর যখন বিএসএফ পিছু হটল না, তখন বিডিআরকে নিতে হয়েছিল সাহসী পদক্ষেপ। বিডিআর পেরিয়ে পাদুয়া পুনরুদ্ধার করে। বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের পতাকা ওড়ানো শুরু হয়। এটি ভারতের কাছে ছিল এক বড় অপমান, কেননা দীর্ঘদিন তাদের দখলে থাকা একটি এলাকা হঠাৎ করে হাতছাড়া হয়ে যাওয়া তাদের আন্তর্জাতিক সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়। দিল্লি থেকে সরাসরি নির্দেশ আসতে থাকে বর্ডার সিকিউরিটি ফোর্সকে, প্রতিশোধ নিতে হবে যে কোনো মূল্যে। আর সেই প্রতিশোধের পরিকল্পনা পাকাপোক্ত হতে সময় লাগেনি মাত্র ৩ দিন। আদুয়ার ঘটনার ৩ দিন পর ভারতীয় বাহিনী প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে বড়াইগ্রাম সীমান্ত চৌকিতে হামলার পরিকল্পনা করে। ১৮ই এপ্রিল ভোর রাতে প্রায় ৪০০ জন বিএসএফ কমান্ডো সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। নৌকা ও ডিঙি নৌকায় চড়ে তারা নিঃশব্দে এগিয়ে আসছিল। তাদের উদ্দেশ্য ছিল বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প পুরোপুরি দখল করে নেওয়া। তারা চাইছিল বাংলাদেশকে একটি শক্ত সামরিক বার্তা দেওয়া, পাদুয়ার অপমানের প্রতিশোধ নেবার পাশাপাশি দিল্লিকে জানিয়ে দেওয়া যে ভারতের সঙ্গে খেলার অর্থ কী। কিন্তু তারা জানত না যে দিনটিকে তারা সহজ জয় ভেবেছিল, সেটাই পরিণত হবে তাদের জন্য ভয়ঙ্কর স্মৃতিতে। বাংলাদেশ সীমান্তে পর্যবেক্ষণ টাওয়ার না থাকায় বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআর সদস্যরা বিএসএফের আক্রমণের প্রস্তুতি আগে থেকে বুঝতে পারেনি। সীমান্তের ওপারে কি হচ্ছে সেটা বোঝার মতো কোনো ব্যবস্থা ছিল না তাদের। সীমান্তরক্ষী বাহিনী হিসাবে এটি ছিল তাদের বড় দুর্বলতা। কিন্তু বিকেল ৫টায় যখন বিএসএফের কাছ থেকে একটি রহস্যময় চিঠি এলো, তখন বড়াইবাড়ি ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলামের মনে সন্দেহ জাগে। চিঠিতে লেখা ছিল ফ্ল্যাগ মিটিংয়ের প্রস্তাব। কিন্তু কেন? কোনো সংঘাত হয়নি, কোনো সংঘর্ষ হয়নি, কোনো অঘটন ঘটেনি। তবুও কেন বিএসএফ ফ্ল্যাগ মিটিংয়ের প্রস্তাব দিচ্ছে? সীমান্তের নিয়ম অনুযায়ী কোনো উত্তেজনা বা গোলাগুলির পরই ফ্ল্যাগ মিটিং আহ্বান করা হয়, অথচ তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ শান্ত। এটি ছিল অভিনব এক কৌশল। কমান্ডার নজরুল ইসলাম পরে বুঝতে পারেন, আসলে বিএসএফ চাইছিল ফ্ল্যাগ মিটিংয়ের নামে বাংলাদেশের ৫-৬ জন বিডিআর সদস্য যেন ভারতীয় সীমান্তে এসে পড়ে। তখন বিএসএফ তাদের আটকে রেখে বড়াইবাড়ি ক্যাম্পে হামলা চালাবে, সেখানকার অস্ত্র ও সরঞ্জাম দখল করে নেবে। আর ভারতের পক্ষ থেকে খবর ছড়ানো হবে বাংলাদেশের বিডিআর সদস্যরাই প্রথম ভারতীয় সীমান্ত অতিক্রম করে আক্রমণ করেছে। এই অজুহাতে তাদের অপারেশন সফল হতো এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে তুষ্ট করা হতো। কিন্তু ফ্ল্যাগ মিটিংয়ের জন্য পাঠানো এই চিঠিটি ষড়যন্ত্রমূলক মনে হওয়ায় কমান্ডার নজরুল ইসলাম ভারতীয়দের পাতানো ফাঁদে পা দেননি। তিনি ফ্ল্যাগ মিটিংয়ে যেতে অস্বীকার করেন।
উল্টো তিনি রাতে ক্যাম্পের সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বুঝতে পারেন যে কোনো মুহূর্তে আক্রমণ আসতে পারে। ভোর 4টের দিকে, অন্ধকার তখনও ঘন, ভারতীয় বাহিনী চুপি চুপি বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে। তারা ভেবেছিল বিডিআর সদস্যরা ঘুমিয়ে আছে, কেউ কিছু টের পাবে না। কিন্তু ঠিক সেই সময়ে ধানের খেতে পানি নেওয়ার জন্য সেই এলাকায় যান স্থানীয় এক যুবক। তার নাম মিনহাজউদ্দিন। হাতে লণ্ঠন নিয়ে তিনি ধানের খেতে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ আটকে যায়। বিপুল সংখ্যক সশস্ত্র সৈন্য নিঃশব্দে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। মিনহাজউদ্দিনের বুক কেঁপে উঠলেও তিনি সময় নষ্ট করেননি। সাথে সাথে তিনি ছুটে যান বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে, খবর পৌঁছে দেন। এই এক যুবকের সতর্কতা না পাওয়া গেলে হয়তো পুরো ক্যাম্প ঘুমের মধ্যেই দখল হয়ে যেত। ইতিহাস হয়তো অন্য রকম হতো। খবর পেয়ে বিডিআর কমান্ডার নজরুল ইসলাম দ্রুত সবাইকে ডেকে জড়ো করেন। কিন্তু তখন ক্যাম্পে উপস্থিত ছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। অন্যরা ছুটিতে ছিলেন, কেউ টহলে গিয়েছিলেন। ক্যাম্পে ছিল মাত্র 8 জন। কিন্তু এই 8 জন বিডিআর সদস্য বিধিবিধান মেনে নিয়মিত অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন। অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষিত। তাদের রণকৌশল ভালোভাবে জানা ছিল। তারা বুঝতে পেরেছিলেন সামনাসামনি লড়াই করে 8 জনের পক্ষে 400 সশস্ত্র সৈন্যকে প্রতিরোধ করা প্রায় অসম্ভব। তাই তারা সূক্ষ্ম এক পরিকল্পনা করলেন। সশস্ত্র প্রস্তুতি নিয়ে ক্যাম্পের অভ্যন্তরে লুকিয়ে থাকলেন, বাংকারে অবস্থান নিলেন আর ওয়্যারলেসে খবর পাঠিয়ে দিলেন পার্শ্ববর্তী হিজলমারি ও খেওয়ারচর ক্যাম্পে। সেখান থেকে অতিরিক্ত সৈন্য আসতে সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত তাদের একাই সময় টিকিয়ে রাখতে হবে। অল্প কিছুক্ষণ পরই বিএসএফের বিশাল বাহিনী ক্যাম্পের চারদিকে এসে ঘিরে ফেলে। তারপর হঠাৎ করেই শুরু হয় গোলাগুলি। মুহূর্তের মধ্যে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। প্রতি মুহূর্তে গুলি ছুটছে। বিএসএফ সদস্যরা ধারণা করেছিল ক্যাম্পে বিডিআর সদস্যরা ভয়ে পালিয়ে গেছে। তারা গুলি চালাচ্ছিল ক্যাম্প ভেঙে পড়ার জন্য। কিন্তু বিপরীতে বিডিআরদের তো গুলির তো কোনো শব্দটুকুও নেই, শুধু বিএসএফের গুলির শব্দে চারদিক প্রকম্পিত। এভাবে গুলি চলতে থাকে টানা 10 মিনিট। 10 মিনিট ধরে বিএসএফের পক্ষ থেকে নিরবিচ্ছিন্ন গুলিবর্ষণের পর তারা ভাবতে শুরু করে ক্যাম্পে হয়তো আর কেউ নেই। বিডিআর সদস্যরা সত্যিই ভয়ে এলাকা ছেড়ে চলে গেছে। তারা নির্দ্বিধায় পুরো এলাকা ঘিরে ফেলে, ক্যাম্প দখলের জন্য এগিয়ে আসতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বিডিআর সদস্যরা তাদের সেরা অস্ত্র ব্যবহার করার সময় পান। তাদের কাছে ছিল 4টি হাই স্পিড মেশিন গান, যার প্রতিটি প্রতি মিনিটে 700-র বেশি বুলেট ফায়ার করতে সক্ষম। তারা নির্দেশ পান এখনই গুলি চালানোর সময়। সঙ্গে সঙ্গে 4টি মেশিনগান থেকে একসঙ্গে শুরু হয় নন-স্টপ ব্রাশ ফায়ার। গুলির এমন ঝড় যে বিএসএফ সদস্যরা হকচকিয়ে যায়। দিকভ্রান্তের মতো ছুটাছুটি শুরু করে তারা। কোথায় গুলি আসছে বুঝতে পারে না কেউ। যেখানে দাঁড়ায় সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। বিডিআর জওয়ানদের নির্ভুল গুলিতে একের পর এক বিএসএফ সদস্য পাখির মতো মরতে শুরু করে। পাল্টা আক্রমণ তো দূরের কথা, কোনো রকম প্রতিরোধ করাও তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। যে যেভাবে পারল পালানো শুরু করলো। অনেকেই গুলি খেয়ে মাটিতে পড়ে, কেউ কেউ আহত হয়ে ছটফট করছে। কান্নার শব্দে পুরো এলাকা প্রকম্পিত। ভোরের অন্ধকারে লাশ আর রক্তে ভিজে যায় সীমান্তের মাটি। এরপর হিজলমারি ও খেওয়ারচর বিওপি থেকে আরও 16 জন বিডিআর সদস্য এসে যোগ দেন। তাদের সাথে যুদ্ধের ধারা আরও বেগবান হয়। এখন বিডিআর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় 24 জন। 400 সৈন্যের বিরুদ্ধে তারা এখনও সংখ্যায় কম, কিন্তু তাদের কাছে এখন প্রাণের জোর, বিজয়ের স্বপ্ন আর মাতৃভূমিকে বাঁচানোর অদম্য ইচ্ছা। ভারতীয় বাহিনী সকাল 10টা পর্যন্ত বিডিআর ক্যাম্পের প্রায় 200 গজ দূরে বাংলাদেশের ভূখণ্ডেই অবস্থান করছিল। তারা বারবার চেষ্টা করছিল ক্যাম্পের ভেতরে প্রবেশ করার, কিন্তু বিডিআরদের গুলির তীব্রতায় তারা প্রতিবারই পিছু হটতে বাধ্য হচ্ছিল।
প্রতিটি আক্রমণ প্রতিহত হলেও বিডিআরদের গোলাবারুদ কমে আসছিল। তারা জানত এই গতি আর বেশিক্ষণ ধরে রাখা যাবে না। কিন্তু তখনই জামালপুর থেকে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ জামানের নেতৃত্বে অতিরিক্ত বাংলাদেশি বাহিনী বড়াইবাড়িতে পৌঁছে যায়। খবর পেয়ে তারা দ্রুত সেখানে এসে উপস্থিত হন। তাদের দেখা মাত্র ভারতীয় বাহিনী আর দাঁড়াতে পারেনি। যুদ্ধের মোড় আচমকা ঘুরে যায়। ক্যাম্প দখলের স্বপ্ন নিয়ে যারা এসেছিল তাদের এখন প্রাণ বাঁচানোর টনক নড়ে। দেশীয় বাহিনীর আগমনের খবর পাওয়ার পর ভারতীয় বাহিনী বাংলাদেশ সীমান্ত ছেড়ে দিয়ে দ্রুত নিজেদের সীমান্তের ওপারে পালিয়ে যায়। কিন্তু সেখানেই শেষ নয়। এরপর লাগাতার প্রায় 2 দিন ধরে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় চলতে থাকে। বিএসএফ সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ করতে থাকে। বিডিআরও মাঝে মাঝে জবাব দেয়। 2 দিন ধরে পুরো এলাকা ছিল উত্তপ্ত। সীমান্তের ওপারে ভারতীয় সেনা মোতায়েন করা হয়। বাংলাদেশও তাদের বাহিনী সতর্ক করে রাখে। পরিস্থিতি শান্ত করতে 2 দেশের সরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়। এই সংঘর্ষে কতজন বিএসএফ সদস্য মারা গিয়েছিল তার সঠিক হিসাব কখনোই জানা যায়নি। অনানুষ্ঠানিকভাবে হিসাব বলছে প্রায় 100 জন বিএসএফ সদস্য এই যুদ্ধে নিহত হয়েছিল, যার মধ্যে 16 জনের লাশ বাংলাদেশের সীমানার ভেতরে পড়ে থাকে। বাকি অধিকাংশ লাশ বিএসএফ নিজেরাই নিয়ে যায়। এই 16 জনের কথা ভারত সরকার অফিসিয়ালি স্বীকার করলেও প্রকৃত মৃতের সংখ্যা কখনোই পরিষ্কার করেনি তারা। নানা মহলের ধারণা মৃতের সংখ্যা আরও বেশি ছিল। এই ঘটনার পর 2 জন বিএসএফ সদস্য অক্ষয় কুমার ও বিমল প্রসাদ নামে স্থানীয় গ্রামবাসীর হাতে ধরা পড়েন। তারা যুদ্ধের সময় পথ হারিয়ে ফেলেছিলেন এবং গ্রামের ভেতর ঢুকে পড়েছিলেন। গ্রামবাসীরা তাদের আটক করে বিডিআরের কাছে সোপর্দ করে। পরবর্তীতে বিডিআর নিহত 16 জন বিএসএফ সদস্যের লাশ উদ্ধার করে ভারতের কাছে হস্তান্তর করে। বিডিআরের পক্ষে এই যুদ্ধে 3 জন সদস্য শহীদ হন। তারা হলেন সিপাহী ওয়াহিদুজ্জামান, সিপাহী মাহফুজুর রহমান এবং সিপাহী আব্দুল কাদের। এই 3 বীর দেশের মাটি রক্ষা করতে গিয়ে নিজের জীবন দিয়েছিলেন। কিন্তু তাদের আত্মত্যাগের মূল্য কি আদায় হয়েছিল? এই প্রশ্ন আজও বিতর্কিত হয়ে আছে। এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। দিল্লি থেকে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা হয়। কূটনৈতিক স্তরে নানা ধরনের চাপ প্রয়োগ করা হয়। বাংলাদেশের তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান স্পষ্ট করে বলেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশেই কাজ করেছেন। তার এই বক্তব্য আরও জটিল করে তোলে পরিস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ফোন করে 3 বার দুঃখ প্রকাশ করেন। এই ঘটনা বাংলাদেশের অভ্যন্তরে সমালোচিত হয়। কেন এক দেশের প্রধানমন্ত্রী এমন সংঘর্ষের জন্য বারবার দুঃখ প্রকাশ করবেন, যেখানে ভারতীয় বাহিনী প্রথম আক্রমণ করেছিল এবং বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে গিয়েছিল? এই প্রশ্ন আজও উত্তরহীন। বাংলাদেশ সরকার পরবর্তীতে এই ঘটনার জন্য দায়ীদের শাস্তির কোনো দৃষ্টান্ত স্থাপন করেনি। কোনো তদন্ত হয়নি, কোনো কাঠগড়ায় দাঁড় করানো হয়নি আক্রমণকারীদের। বরং যেসব বিডিআর সদস্য এই যুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্ব দেখিয়েছিলেন, তাদের অনেককেই সরকারি নির্দেশে অন্যত্র বদলি করে দেওয়া হয়। তাদের বদলি করা হয়েছিল যাতে তারা আর কোনো বিতর্ক সৃষ্টি করতে না পারে। এই বীরদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হল, যেসব সাহসী সদস্য দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, সেই শহীদদের মুখে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো পর্যন্ত হয়নি। কোনো পদক দেওয়া হয়নি, কোনো সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি। একসময় মানুষ ভুলে যায় এই যুদ্ধের কথা। শহীদ পরিবারগুলো আজও অপেক্ষা করে রাষ্ট্রের স্বীকৃতির জন্য। অথচ সংখ্যায় মাত্র 8 জন হয়ে যুদ্ধ করে ইতিহাস সৃষ্টি করেছিলেন যারা, তাদের কারো কথা আজ পাঠ্য বইয়ে নেই। বাংলাদেশের স্বাধীন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সীমান্ত যুদ্ধের বীরদের আজ কেউ মনে রাখে না। না সরকারি তালিকায় নাম আছে, না কোনো স্মৃতিসৌধ। বড়াইবাড়ি সংঘর্ষ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটি ছিল
একদা ছোট বাহিনীর অসীম সাহসিকতা, অদম্য মনোবল আর আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। এই ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশের সীমান্তরক্ষীরা সংখ্যা বা অস্ত্রশক্তিতে যতটাই পিছিয়ে থাকুক না কেন, মনোবল ও দেশপ্রেমের বিচারে তারা কখনো পিছিয়ে নেই। একজন সাধারণ কৃষক মিনহাজ উদ্দিনের মতো মানুষ না এগিয়ে এলে হয়তো পুরো ঘটনা অন্যরকম হতো। এক যুবকের সতর্কতা বদলে দিয়েছিল পুরো যুদ্ধের চিত্র। আর 8 জন সাহসী সৈনিক প্রমাণ করেছিলেন দেশ মাত্র কয়েকজন বীরের হাতেও নিরাপদ থাকতে পারে। কিন্তু এই ইতিহাস আজ গুম। গণমাধ্যমে নেই, পাঠ্য বইয়ে নেই, সরকারি তালিকায় নেই। শুধু স্থানীয় মানুষের মুখে মুখে কিংবা পুরনো খবরের কাটিংয়ে মিলে যায় এই যুদ্ধের স্মৃতি। কিন্তু যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে বেড়াচ্ছে সেই বেদনা। অথচ সত্যিটা মেনে নেওয়ার সময় অনেক আগেই চলে গেছে। সীমানা পেরিয়ে যুদ্ধ করতে এসেছিল 400 প্রশিক্ষিত কমান্ডো, আর তাদের রুখে দাঁড়িয়েছিল মাত্র 8 জন। ইতিহাসের পাতায় এটুকু ঠাঁই না পাওয়া, এটি সত্যি এক করুণ বাস্তবতা।